আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, চরম ভোগান্তি। যাত্রীদের জিম্মি করে কর্মসূচি দুঃখজনক, রেল উপদেষ্টা। নতুন বরাদ্দ সম্ভব নয়, ডক্টর সালেউদ্দিন। 15 দিনের মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখার আলটিমেটাম 7 কলেজের শিক্ষার্থীদের। 1 মাসের মধ্যে কার্যক্রম শুরুর দাবি, মেনে নেয়ার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। জনগণের বিপক্ষে কাজ করলে 5 আগস্টের পরিণতি হবে, নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান। মানুষের আস্থা ও বিশ্বাস নষ্টকারী কর্মীদের প্রশ্রয় দেয় না বিএনপি। দুদক আইনে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা সম্ভব, জানালেন সংস্থাটির মহাপরিচালক। দ্রুত দেয়া হবে দুর্নীতি মামলার চার্জশিট। এবং সরকারিভাবে গাছ কাটার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি লাগবে, হাইকোর্টের রায়। 7 দিনের মধ্যে পরিবেশ মন্ত্রণালয়কে কমিটি গঠনের নির্দেশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে যাত্রীদের জিম্মি করে এই ধরনের আন্দোলনকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন রেলপথ উপদেষ্টা ফাজুল কবির খান। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুষঙ্গিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে গেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। কর্মবিরতির অংশ হিসেবে মঙ্গলবার রাত 12টা 1 মিনিট থেকে বন্ধ রয়েছে সারা দেশে ট্রেন চলাচল। রানিং স্টাফের মধ্যে রয়েছেন ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা। শ্রমিকরাও চাচ্ছে সমাধান হোক, তারাও চাচ্ছেন যাত্রীদের ভোগান্তি না হোক। অর্থ মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি সহ এবং আমাদের রেল এবং যারা ধর্মঘট ডেকেছেন তাদেরকে সহ আপনারা একসাথে বসেন, দেখবেন এটা অতি শীঘ্রই সমাধান হয়ে যাবে। কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম জনশূন্য। যারা বাড়ি ফিরবেন বলে স্টেশনে এসেছিলেন তারা কি করবেন তার কুলকিনারা করতে পারছেন না। দাবি দাবা, শুধু দাবি দাবা আর দাবি দাবা। এখন আমরা সাধারণ মানুষ কি করব এই অবস্থা। এখন অপেক্ষা করছে আদৌ ট্রেন কখন চালু হবে কিনা। যদি চালু নাই হয় সেক্ষেত্রে আমাকে হোটেলে স্টে করে পরে ট্রেন চালু হলে যেতে হবে। এদিকে যারা গন্তব্যে পৌঁছাতে চান তাদের জন্য বিকল্প হিসেবে বিআরটিসির বাস সার্ভিস চালু করেছে রেল কর্তৃপক্ষ। এদিকে সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাজুল কবির খান। স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, যাত্রীদের জিম্মি করে এ ধরনের আন্দোলন দুঃখজনক। শ্রমিকদের দাবি দেওয়াগুলো পূরণ করার জন্য আমরা গ্রাউন্ড ওয়ার্ক করতেছি। একটা পর্যায়ে আসলাম, শ্রমিকদের সাথে কথা বলে রাতের মধ্যে আমরা সলিউশন টানবো। আমরা অলরেডি অর্থ বিভাগের সাথে এটা নিয়ে তুলেছি এবং অর্থ বিভাগ এটার অনেকাংশে এটা পূরণ করে দিয়েছে এবং দরকার হলে আমরা বাকিটা তাদের সঙ্গে আবার করব এবং এটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু এটা যদি রেল বন্ধ করতে পারে, রেল বন্ধ করা তো রেল তো কারো ব্যক্তিগত সম্পত্তি না। যেসব যাত্রীরা অনলাইন ও টিকিট কাউন্টার থেকে রেলের টিকিট কেটেছেন তারা একইভাবে টিকিটের টাকা ফেরত পাবেন বলেও জানিয়েছেন এই উপদেষ্টা। কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মগুলো আজকে অনেকটাই জনশূন্য। লাইনের উপর এভাবেই বন্ধ হয়ে দাঁড়িয়ে আছে ট্রেনগুলো। রানিং স্টাফদের কর্মবিরতির ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। রেল উপদেষ্টা বলেছেন, যাত্রীদেরকে জিম্মি করে কোনো আন্দোলনই কাম্য নয়। তবে আন্দোলনরত শ্রমিকরা বলছেন, দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, রেলের কর্মবিরতি নিয়ে সরাসরি ব্রিফ করছেন শিমুল বিশ্বাস। আমরা এখন চলে যাচ্ছি সেখানে। এদের সংখ্যা প্রায় 1000 থেকে 1400, কিন্তু এরা শক্তিতে বা কর্তৃত্বে নিয়ন্ত্রণের প্রধান শক্তি। বাংলাদেশ জাতীয়তাবাদী রেল শ্রমিক কর্মচারী দল, যেটা জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড়, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ, বাংলাদেশ রেলওয়ে গার্ড কাউন্সিল, বাংলাদেশ রেলওয়ে টিটিআরসিএশন, এই 5টি শ্রমিক সংগঠন এখানে কার্যরত কর্মরত। এর মধ্যে 3টি সংগঠন, রানিং স্টাফ শ্রমিক কর্মচারী ইউনিয়ন, গার্ড কাউন্সিল এবং টিটি ইউনিয়ন, এরা 3 দফা কিছু দাবি দিয়ে ধর্মঘটে গেছে। এদের প্রধান নেতার সাথে আমার কথা হয়েছে কালকে।
একজন নেতা মুজিবুর ভাইকে পাওয়া যাচ্ছে না, মুজিবুর রহমানকে। আমরা মধ্যস্থতা করলেও সর্বশেষ ফাইনালি আমাদের এই নেতৃবৃন্দ বলল যে আমরা তো কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখি না, মুজিবুর সাহেবের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, মুজিবুর সাহেবের সম্মতি ছাড়া আমরাও কোনো সিদ্ধান্ত দিতে পারছি না, যে কারণে আলোচনাটা ডেডলক হয়ে রয়েছে। গতকাল রাত 12টার পর থেকে মুজিবুরকে আমরা আলোচনার টেবিলে কোনোভাবে কানেক্ট করা যাচ্ছে না। গোপনে কারোর সাথে ফোন করলে সে প্রকাশ্য আসতেছে না। তা আমরা এইটুকু বলছি, নিরাপত্তার কোনো শঙ্কা যেন না থাকে। অতীতে যেভাবে সরকারের পক্ষ থেকে বাধ্য করা হতো, জান এবং মালের ভয় দেখানো হতো, এমন যেন কোনো রকম উদ্ভূত পরিস্থিতি না হয়, তার জন্য আমরা আন্দোলনরত শ্রমিক নেতাদেরকে নিশ্চিত করেছি যে কোনো বাহিনী গ্রেপ্তার করে নিয়ে যাওয়া বা আন্দোলন করার অপরাধে দমন করা এমন কিছু যেন না করা হয়। সরকারের পক্ষ থেকে সরকারের বিভিন্ন বাহিনী সেইটুকু তারা এই স্ট্যান্ডার্ড রক্ষা করেছে। এখন মুজিবুরকে ওরা খুঁজে পেলে আলাপ আলোচনা করে তারা জানালে আমরা আলোচনার টেবিল তৈরি করে দিয়ে নিষ্পত্তি করব। তবে একটা বিষয় আমি তাদেরকে জানিয়েছি যে কোনো শ্রমিক আন্দোলন যদি ব্যর্থ হয় তার একটা ব্যাড ইফেক্ট হবে সমস্ত শ্রমিক আন্দোলনের প্রতি। আর যদি কোনো শ্রমিক আন্দোলন সফল হয় তার জন্য অনুপ্রাণিত হবে বাংলাদেশের ভাগ্যহত এই শ্রমিক কর্মচারীরা, তারা উৎসাহিত হবে। তা আমাদের লক্ষ্য এখানে আমাদের যে ফেডারেশনের যারা আসছে, কোনো শ্রমিক আন্দোলন যেন বিপদগামী না হয়, ব্যর্থ না হয়, ভুল পথে যে আত্মঘাতী কোনো দিকে না যায়। তার জন্য আমরা গত রাত থেকে চেষ্টা করছি, এখনও অব্যাহত চেষ্টা করছি। মুজিবুরকে খুঁজে পেয়ে আমাদেরকে বললে রাতের মধ্যে আমরা অ্যাডভাইজার মহোদয় সহ একাধিক ব্যক্তি রাষ্ট্রের বিভিন্ন কর্নারের সাথে কথা হয়েছে যে তারা যেন দুয়ার খোলা রাখে এবং দুয়ার খোলা রেখে আলাপ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করে। দর্শক, আপনারা দেখছিলেন রেলের কর্মবিরতি নিয়ে শিমুল বিশ্বাসের ব্রিফিং। রেলের কর্মচারীদের যৌক্তিক দাবি যথাসম্ভব পূরণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি একথা জানান। উপদেষ্টা জানান, মানবিক বিচারে রেলের কর্মচারীদের জন্য যতটুকু করা সম্ভব তা করা হয়েছে। ওভারটাইম ইস্যুর সমাধান করা হয়েছে। এর বাইরের যেসব দাবি তা আপাতত পূরণ করা সম্ভব নয় বলে জানান তিনি। এ সময় দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করার তাগিদ দেন অর্থ উপদেষ্টা। রোজায় যাতে খাদ্য ঘাটতি না হয় এজন্য চাল ও গমের মজুদ নিশ্চিত করা হবে বলেও জানান উপদেষ্টা। রেলের কিছু ইসে ছিল তাদের কিছু কর্মচারীদের, আমরা বেশ কয়েকদিন আগেই তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি। এখন যদি তারা বলে আরো সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন অর্থের সংকুলন তো আমার করতে হবে। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। এদিকে সারা দেশে রেল চলাচল বন্ধ থাকায় কোনো স্টেশন থেকে ছাড়েনি ট্রেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গন্তব্যে যেতে না পারায় রাজশাহীতে বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশনে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন স্থানে ভাঙচুর চালায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন SM আশরাফের রিপোর্ট। চট্টগ্রামে রাত 12টার পর থেকে রেল স্টেশন থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। সকালে ট্রেন ছাড়ার বিষয়টি অনিশ্চিত হওয়ায় অধিকাংশ যাত্রী টিকিট ফেরত নিয়ে যান। যাত্রীশূন্য হয়ে পড়েছে প্ল্যাটফর্ম। আন্দোলনকারীরা চট্টগ্রামের পাহাড়তল লোকেশন প্রাঙ্গণে সকাল থেকে সমাবেশ করছেন। এ সময় তারা তাদের ন্যায্য দাবি মেনে নেয়ার আহ্বান জানান। 4.5 বছর আমাদের আন্দোলন চলতেছে। আমরা আমাদের এই অধিকার ফিরে পাওয়ার জন্য, এটা আমাদের কোনো দাবি নয়, এই অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা আন্দোলন করতেছি। যাত্রীদের সুবিধার্থে তারা সে 23/1/2025 পত্রকে বাতিল করে নতুন করে পূর্বে নেওয়া সকল সুবিধা বহাল থাকবে এই মর্মে একটা আদেশ জারি করলে আমাদের সকল এই সমস্যাগুলো অতি সত্বর সমাধান হবে। খুলনা থেকে ছেড়ে যাওয়া 11টি ট্রেন বন্ধ রয়েছে। প্রতিদিন এখান থেকে প্রায়
5,000 যাত্রী বিভিন্ন রুটে যান। এদিন পরিবার পরিজন নিয়ে স্টেশনে এসে বিপাকে পড়েন তারা। এতে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। জনগণের তো আসলে এখানে অনেক ভোগান্তি, এই জিনিসটা তো অনেক আগে জানানো উচিত ছিল আমাদেরকে, বা মেসেজ দেওয়া উচিত ছিল, তাহলে আমরা বাসের বিকল্প ব্যবস্থা করতে পারতাম। মেডিকেল কলেজে পড়ি, ওখানে আমার আর্জেন্ট পরীক্ষায় যাওয়া লাগতো, আর এখানে সব ধরনেরই বন্ধু আছে, আমার অনলাইন টিকিট কাটা আছে। এখন তারা বলতেছে যে রিফান্ডের বিষয়ে কিছু জানা যাচ্ছে না, যাইতে পারতেছি না। এখন বাস করতেছি, বাসও পাইতেছি না, এখন একটা বিভিন্ন সমস্যা বিচার করছি। ময়মনসিংহ রেল স্টেশন থেকেও আন্তনগর, মেইল ও কোনো লোকাল ট্রেন ছেড়ে যায়নি। তাতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। যারা অনলাইনে টিকিট কেটেছে তারা অনলাইনে ফেরত দিবে, 3 কার্য দিবসে তাদের ফিরতি টাকা ফেরত পাবে। আর যারা কাউন্টারে কেটেছে 8:30টার পর থেকে কাউন্টারে টিকিট ফেরত নেওয়া হবে। রেল কর্মীদের কর্মবিরতির কারণে রাজশাহী রেল স্টেশনে সকাল 6টা থেকে 8টা পর্যন্ত 6টি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে নির্দিষ্ট গন্তব্যে যেতে না পারায় বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশনে বিক্ষোভ মিছিল করে এবং টিটিই ও ইলেকট্রিক কক্ষ ভাঙচুর করেন। বেতনের সাথে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় সারা দেশের মতো নীলফামারীতেও কর্মবিরতি পালন করছেন রেলওয়ে রানিং স্টাফরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। 15 দিনের মধ্যে নতুন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা এবং আগামী 1 মাসের মধ্যে তার কার্যক্রম শুরুর দাবি সহ 5 দফা জানিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এক জরুরি সংবাদ সম্মেলনে তারা এসব দাবি তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা তদন্তে 24 ঘন্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। এর আগে সচিবালয়ে 7 কলেজের শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার বিষয়ে সবাইকে আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে মুক্ত হয়ে প্রথমবারের মতো এই সংবাদ সম্মেলন করেন 7 কলেজের শিক্ষার্থীরা, যেখানে উঠে আসে তাদের বহুল প্রত্যাশিত স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিসহ নানা চাওয়া পাওয়া। আমাদের 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে আগামী 1 মাসের মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি তুলে ধরে শিক্ষার্থীরা বলেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি ছিলেন তাদেরকেও নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর পর সেখানে অন্তর্ভুক্ত করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ে গঠিত কমিটিকে আগামী 15 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশ করতে হবে। 1 মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে। এই সময় গেল রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে 7 কলেজের আহত শিক্ষার্থীদের ব্যাপারে রাষ্ট্র উদাসীন বলেও অভিযোগ শিক্ষার্থীদের। 24 ঘন্টার মধ্যে যদি আমাদের ওই যে বিচার সুষ্ঠু সমাধান না হয়, রাকিব সহ হাসপাতালে যারা আছে তাদেরকে নিয়ে এখনো পর্যন্ত রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের হাসপাতালে গিয়ে দেখতে পারো না কিভাবে করে পিটিয়ে আহত করা হয়েছে। এটা একটা ধিক্কার আমাদের। এর আগে দুপুরে সচিবালয়ে শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে বৈঠকে তাদের সব দাবি পূরণের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামও। আমাদের সব দাবিগুলোর বিষয়ে অত্যন্ত পজিটিভ এবং যেগুলো তাৎক্ষণিক পূরণ করা সেগুলো পূরণ করা হয়েছে। তাদের যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন এইগুলি উনি যেটা বলতে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এইগুলি ব্যবস্থা নেব। এই আশ্বাসেই 7 কলেজের শিক্ষার্থীরা নিউ মার্কেট থানা ঘেরাও ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যানবাহন চলতে না দেওয়ার কর্মসূচি প্রত্যাহার করে নেন। 7 কলেজের শিক্ষার্থীদের নিউ মার্কেট ও মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। মানুষের আস্থা বিশ্বাস নষ্ট হয় এমন কাজের সাথে জড়িতদের কোনোভাবেই প্রশ্রয় দেবে না বিএনপি। তাদের দল থেকে বহিষ্কার করার হুঁশিয়ারি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 3 জেলায় বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, 5 আগস্ট আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে জনগণের আস্থা বিশ্বাস নষ্ট করলে কি পরিণতি হতে পারে। আরও জানাচ্ছেন মইনুল আহসান। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি শাসন ব্যবস্থার কি ধরনের সংস্কার করতে চায় 31 দফা সেই রূপরেখা দেশের মানুষের কাছে পৌঁছে দিতেই জেলা পর্যায়ে দলের ধারাবাহিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় দিনব্যাপী এ কর্মশালায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর এখন বিএনপিকে ঘিরে দেশের মানুষের যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে তা পূরণ করতে হবে। বিএনপি নামক যে রাজনৈতিক দলটি, এই দলটির সম্ভাবনা সবচাইতে বেশি সরকার গঠন করার, এবং সরকার গঠন করলে এরাই
মানুষের জন্য এবং দেশের জন্য কিছু করতে পারবে বলে মানুষের সেই আস্থা বা বিশ্বাসটা আছে। আমরা পপুলার কি পপুলার না, এন্ড অফ দ্য ডে, দিনের শেষে এটা কিন্তু ডিসিশন নেবে জনগণ। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন, জনগণকে সাথে রাখুন। নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে তারেক রহমান বলেন, মানুষের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে দলীয় শৃঙ্খলা বিরোধী কাজের সাথে জড়ালে তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর হবে দল। দলমত নির্বিশেষ সাধারণ মানুষ যারা ভোটার এই দেশের, তারা বিএনপির উপরে আস্থা রাখতে চাইছে। এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, তাহলে ভাই তাকে তো আমাদের পক্ষে, আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না। এখানে দলকে স্বার্থপর হতেই হবে। যতটুকু আমরা জানছি আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 5 আগস্ট আওয়ামী লীগের পতন ও শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলের পরিণতি কি হতে পারে। একটি রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মীরা যদি জনবিচ্ছিন্ন হয়, জনবিচ্ছিন্ন হলে, জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয়, ভাই আমরা 5ই আগস্ট দেখেছি না? আমরা 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। দিনব্যাপী কর্মশালায় তৃণমূল নেতাদের বিভিন্ন পরামর্শ ও 31 দফা সংস্কার প্রস্তাবের নানা দিক ব্যাখ্যা করেন বিএনপির সিনিয়র নেতারা। জনগণের মাঝে আমরা এটাকে ছড়িয়ে দিতে পারবো। মইনুল হাসান, এটিএন বাংলা। বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা করছে সংযুক্ত আরব আমিরাতের 2টি শীর্ষ কোম্পানি। আবুধাবি পোর্টস গ্রুপের সিইও আহমদ ইব্রাহিম আল মুতাওয়া, মাজদারের এশিয়া প্রশান্ত অঞ্চলের উন্নয়ন ও বিনিয়োগ প্রধান ফাতিমা আল মাতলুম আল সুয়াইদি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে এই বিনিয়োগের প্রস্তাব জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে আবুধাবি পোর্টস গ্রুপ এবং মাজদার বাংলাদেশের সমুদ্র বন্দরের উন্নয়ন, ব্যবস্থাপনা, পণ্য পরিষেবা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে। বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ব্যবসা করতে প্রস্তুত, তারা তাদের প্রয়োজন মতো প্রকল্প স্থাপন করতে পারে। প্রস্তাবিত 3 বে টার্মিনালের উন্নয়নে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে যৌথভাবে বিনিয়োগ, পরিচালনা, কন্টেইনার ব্যবস্থাপনা এবং বহুমুখী টার্মিনালের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছে আবুধাবি পোর্টস গ্রুপ। অন্যদিকে উপকূলে পুনরুদ্ধার জমিতে 6,500 কোটি টাকা ব্যয়ে 250 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনে আগ্রহের কথা জানান মাজদার গ্রুপ। এ সময় দুবাই সরকারের পাঠানো আমন্ত্রণ ডক্টর ইউনূসের হাতে তুলে দেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল-হামদি। সরকার সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামাতিকরণ করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দেশব্যাপী জেলা ও মহানগর বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন মন্ত্রণালয় সহ বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগে একটি দলের সমর্থকদের আধিপত্য দেখে মনে হয় অন্তর্বর্তী সরকার জামাত সমর্থিত সরকার হয়ে গেছে। আমরা রাষ্ট্র ক্ষমতায় নেই, কিন্তু তারপরেও যেভাবে আমাদের দিকে বাক্যবাণ এবং তীর নিক্ষেপ করা হচ্ছে, এটা তো অত্যন্ত দুঃখজনক। আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি, বহু মন্ত্রণালয় মনে হচ্ছে এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত, বেশি প্রলম্বিত। কেন এই বিষয়টি? আমরা ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে সরকার, ফখরুদ্দিনের যে সরকার, সেটাকে আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার। আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার? দুদক আইনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা সম্ভব, সে লক্ষ্যে তদন্ত টিম কাজ করছে বলে জানালেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। যদিও শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কঠিন হবে বলে মনে করেন দুদকের আইন শাখার সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত বিচারক মইদুল ইসলাম, তবে তাকে পলাতক দেখিয়ে দুর্নীতির মামলায় বিচার শুরু হতে পারে। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। और ये तस्वीरें राष्ट्रपति भवन से प्रधानमंत्री नरेंद्र मोदी। কিছুদিন আগের দাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আইনের দৃষ্টিতে পলাতক আসামি। ভারতে বসেই দেখছেন তার বিরুদ্ধে শত শত মামলা, দুর্নীতির পাহাড়সম অভিযোগে একাধিক মামলা হয়েছে, চলছে বেশ কিছুর অনুসন্ধান। এখন তাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় দুদক। এ লক্ষ্যে
তদন্ত চলছে বলে জানান সংস্থাটির মহাপরিচালক। এই সংক্রান্তে গঠিত তদন্ত দল কাজ করছেন। তারা ফৌজদারি কার্যবিধি এবং এই সংক্রান্ত অন্যান্য আইন অনুসরণ করে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সবই করবেন। আইন অনুযায়ী তো সম্ভব, সুতরাং আইন অনুযায়ী সব কিছুই বিবেচনা করা হবে এবং সেই ধরনেরই প্রচেষ্টা অব্যাহত আছে। দুদক মহাপরিচালক এমন কথা বললেও অন্য দেশ থেকে আসামি ফিরিয়ে আনতে বিশেষ কোনো চুক্তি বা আইন নেই সংস্থাটির। দ্বারস্থ হতে হবে সরকারের। আছে বেশ কিছু আইনি প্রক্রিয়া, তাই বিষয়টি সহজ নয় বলে জানান দুদকের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত বিচারক মইদুল ইসলাম। দুদকের আলাদা কোনো আইন নেই। দুদক যেটি করবে, পারস্পরিক আইনগত সহায়তা আইন আছে একটি, সেই আইনের কোর্টের কাছ থেকে আদেশ নেবে। যদি ধরেন ওয়ারেন্ট হয় তাহলে ওয়ারেন্ট নেবে, সেই ওয়ারেন্টটা লিগ্যাল রিকোয়েস্ট হিসাবে পাঠানো হবে ওই দেশে, সেটাও পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যম দিয়ে। সহসাই যে আপনার ভারত থেকে এনে এখানে বিচার করা যাবে সেইটা সম্ভব নয়। এটি হতে পারে যে তার অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়ার ব্যবস্থা আছে, পলাতক ঘোষণা করে সেই প্রক্রিয়ায় হয়তো বিচার সম্পন্ন হবে। ইতিপূর্বে যারা এখন মানে সেই সময়কার বিরোধী দলের ছিল তাদের বিরুদ্ধে যেভাবে পলাতক ডিক্লেয়ার করে বিচার হয়েছে সেরকম ভাবে বিচার হতে পারে এবং পরবর্তীতে যেদিন তাদেরকে গ্রেফতার করা সম্ভব হবে সেই দিন হয়তো বা সাজা কাটানো যাবে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দ্রুত চার্জশিট দিয়ে বিচার শুরু করতে চায় দুদক। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশের মানুষের মতো আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশের নির্বাচিত সরকার দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দলের সাথে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের বৈঠক শেষে তিনি একথা জানান। এছাড়াও বৈঠকে দেশের কৃষি ও গবাদি পশু খাতে সহযোগিতা সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু আরও জানান, দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও আগামী জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হয় বৈঠকে। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ এ সময় উপস্থিত ছিলেন। ব্রাজিলে গার্মেন্টস রপ্তানি হচ্ছে, সেখানে আরো বড় ধরনের সম্ভাবনা আছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে কৃষিতে কোঅপারেশনের ব্যাপারে আলোচনা হয়েছে, যে মিল্ক প্রোডাকশন সম্বন্ধে ওদের ধারণা বাংলাদেশের প্রতিটি গরুতে যে এখন দুধ দিচ্ছে সেটা অনেক কম, এটা বাংলাদেশের অনেক সুযোগ আছে, সেখানে তারা কোঅপারেট করতে রাজি আছে। নির্বাচন তো সবাই দেখতেছে, এখন তারা মন্তব্য করেছে নির্বাচন, তারা মনে করছে নির্বাচন হবে এবং বাকিটা বলা যাবে না। বেক্সিমকো লিমিটেডের মোট ঋণের পরিমাণ 40,000 কোটি টাকার বেশি। এর মধ্যে অস্তিত্বহীন 16টি প্রতিষ্ঠানের বিপরীতে ঋণ নেওয়া হয়েছে 12,000 কোটি টাকা। উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। বেক্সিমকো গ্রুপের 2টি প্রতিষ্ঠানের বন্ধকি শেয়ার বিক্রি করে ফেব্রুয়ারির মধ্যে কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর বেক্সিমকো লিমিটেডের মালিক ও কর্মকর্তাদের অনেকেই গা ঢাকা দেন এবং গ্রেফতার হন। এতে গত 5 মাস ধরে কর্মীদের বেতন দিতে পারছে না বেক্সিমকো লিমিটেড। সরকারের তহবিল থেকে প্রায় 223 কোটি টাকা দেওয়া হলেও এখনও পাওনা 500 কোটি টাকারও বেশি। বেক্সিমকোর পরিস্থিতি পর্যালোচনা করতে ষষ্ঠবারের মতো বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ কমিটি। পরে শ্রম উপদেষ্টা জানান, বেক্সিমকোর 32টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে লে অফ বা বন্ধ প্রতিষ্ঠান 12টি। বিভিন্ন ব্যাংকের ঋণের পরিমাণ 40,000 কোটি টাকারও বেশি। বেক্সিমকো টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলস কোম্পানির ব্যাংকের ঋণ টোটাল হচ্ছে 28,544.14 কোটি। আগে বলেছি যে 16টা কিন্তু এক্সিস্টিং নাই কোম্পানির, যে 16টার এগেনস্টে 12,000 কোটি টাকা। কাজে এই সমস্ত কিছু মিলিয়ে 40,000+ কোটি টাকা ঋণ রয়েছে, যে রিজার্ভ চুরি হয়েছিল তার চেয়ে বড় চ্যালেঞ্জ। বৈঠকে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান শ্রম উপদেষ্টা। বলেন, ঋণ প্রক্রিয়ায় দুর্নীতির বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। এটা ইনকোয়ারি হবে ফেব্রুয়ারির মধ্যে, যারা যারা এর মধ্যে ইনভলভ কাউকে ছাড়া হবে না। বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুরের বন্ধকৃত শেয়ার বিক্রির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা
গ্রহণ করবে। ফেব্রুয়ারি মাসের মধ্যে সমস্ত বকেয়া পরিশোধ করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই টাকাটি শেয়ার বিক্রি লব্ধ থেকে আসুক বা না আসুক, এটা আমরা ব্যবস্থা করব। ইতিপূর্বে নেওয়া উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় বেক্সিমকো লিমিটেডে নিয়োগপ্রাপ্ত স্বতন্ত্র পরিচালকের বিষয়ে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে 16 আনা প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠক শেষে এসব কথা জানান সিএসি। বৈঠকে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেয় ইইউ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনে নানা প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। চলছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। এসব কাজে সহযোগিতা এগিয়ে আসছে বিদেশি দাতা সংস্থাগুলো। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত দেখা করেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। আলোচনা হয় নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি নিয়ে। কথা বলেন নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব নিয়েও। ইইউ সংস্কারকে গুরুত্ব দিয়েছে বলে জানান সিইসি। তবে ইইউ রাষ্ট্রদূত মনে করেন সরকারের নির্বাচনী ছক অনুযায়ী সংস্কারের জন্য সময় পর্যাপ্ত নয়। ওনারা একটু ইয়ে করতেছে যে টাইমটা একটু কম হয়ে যাচ্ছে মনে করতেছে রিফর্মের জন্য। ওনারা রিফর্মের প্রতি একটু গুরুত্ব দিচ্ছেন যে রিফর্মের জন্য টাইমটা খুব শর্ট হয়ে যাচ্ছে, এটা মনে করছেন। ওনারা দে আর এমফাসাইজিং দি রিফর্ম প্রসেস টু। ওনারা যেটা বলেছেন যে এই বাংলাদেশের এই অগ্রযাত্রায় ওনারা সাহায্য করতে প্রস্তুত, সব ধরনের সহায়তা ওনারা দিতে প্রস্তুত। ওনারা চান যে এটা ডেমোক্রেটিক ট্রানজিশনটা হোক, এবং হলে এই পথে আমাদের যত রকমের সহায়তা দরকার they have assured us that they will be with us in this process. Perspectives of the next elections in Bangladesh, and I have come with a message of support for the reform ambitions of the interim government. ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার আরও জানান, পরবর্তী জাতীয় নির্বাচন আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে সদস্য দেশগুলো। For the holding of elections in a transparent manner in line with international standards, and also to ask the Chief Election Commissioner what the European Union can do to support him and Bangladesh at this extremely important moment. নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফেরাতে কমিশন নানা কার্যক্রম হাতে নিয়েছে বলে ইউরোপীয় ইউনিয়নকে জানান সিইসি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সরকারিভাবে গাছ কাটার আগে নির্দিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে অনুমতি নিতে হবে বলে রায় দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ রায় দেন। রায়ে 7 দিনের মধ্যে পরিবেশ মন্ত্রণালয়কে গাছ কাটার অনুমতি নেওয়ার জন্য একটি কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত মুনাফার আশায় যারা এস আলম গ্রুপের মালিকানাধীন দুর্বল ব্যাংকগুলোতে অর্থ আমানত রেখেছেন তা উদ্ধারে প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তবে এর জন্য গ্রাহকদের অপেক্ষা করতে হবে বলে জানান তিনি। রাজধানীর সিরডাপ মিলনায়তনে মাইক্রো ক্রেডিট অথরিটির সেমিনারে গভর্নর বলেন, 22টি মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত ক্ষুদ্র ঋণ কার্যক্রম অযৌক্তিক। অভিযোগ করেন সমবায় সমিতির মাধ্যমে ঋণ নিয়ে বেশিরভাগ মানুষ প্রতারিত হচ্ছে। আরও জানাচ্ছেন শারফুল আলম। মাইক্রো ক্রেডিট অথরিটির অনুমোদন নিয়ে সারা দেশে 724টি প্রতিষ্ঠান 26,000-এরও বেশি শাখার মাধ্যমে 3 লাখ কোটি টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করে আসছে। এর বেশিরভাগই কাজ করছে গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে। এছাড়াও সরকারের 22টি মন্ত্রণালয় আলাদা করে ক্ষুদ্র ঋণ পরিচালনা করছে। সব মিলিয়ে ক্ষুদ্র ঋণ দেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা 1000-এরও বেশি। প্রয়োজনীয় তুলনায় এত প্রতিষ্ঠানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন স্বয়ং বাংলাদেশ ব্যাংকের গভর্নর। Why government is involved? 22টা মন্ত্রণালয় কেন ক্রেডিট প্রোগ্রাম চালু করেছে? আমি এফআইডি সেক্রেটারিকে একটু রিকোয়েস্ট করব, হুইচ আর দোজ মন্ত্রণালয়, কেন তারা এটা করছে এবং দরকারটা কি? সমবায় সমিতির যে প্রভাব, এবং এটা একটা আনরেগুলেটেড একটা মার্কেট হয়ে গেছে, এবং সমবায় যে ডিপার্টমেন্ট তাদের কোনো ক্যাপাসিটি বলতে কিছু নাই, তারা কিছুই করতে পারবে না, কিন্তু একটা লাইসেন্স দিয়ে দিচ্ছে। ফলে এটা যেটা হচ্ছে, এটা স্ক্যাম তৈরি হচ্ছে বিভিন্ন রকমের। বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের ইনস্টিটিউশনাল লাইসেন্স দেওয়াটা কতখানি যৌক্তিক এবং প্রয়োজনীয়তা আছে কি না অ্যাট অল, কারণ এটা কিন্তু
ওই বেসিক্যালি লোন শার্ট তৈরি করছে অ্যাট দ্য লোকাল লেভেল এবং সেটাকে লিগালাইজ করে দিচ্ছি সমবায় সমিতির নাম দিয়ে। ব্রিটিশ আমল থেকে আসছে বলেই যেটা চালিয়ে যেতে হবে এমন কোনো যৌক্তিকতা থাকা উচিত নয়। ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনায় নানা সংকটের কথা তুলে ধরেন সেমিনারে অংশগ্রহণকারীরা। দুর্বল ব্যাংকে আটকে যাওয়া আমানতের অর্থ ফেরত পেতে গভর্নরের সহযোগিতা চাইলে এস আলম গ্রুপের মালিকানাধীন ব্যাংকগুলোতে টাকা রেখে যারা বিপাকে পড়েছেন তাদের উদ্ধারের ব্যবস্থা নেওয়ার কথা জানান গভর্নর। আমি ব্যক্তিগতভাবে 10 বছর আগে থেকে বলতেছিলাম যে এস আলমের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না, আপনারা রাখছেন, এখন রাখার পর এখন ধরা খাইছেন, 2% ইন্টারেস্ট বেশি দিচ্ছে, এখন ধরা খেয়ে গেছে। এখন আপনাদেরকে উদ্ধার আমরা করব, কিন্তু একটু সময় দিতে হবে। অনুষ্ঠানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের জবাবদিহিতা নিশ্চিত করতে ঋণের তথ্য কেন্দ্রীয় ব্যাংকের সিআইবি ডাটাবেজে যুক্ত করা যায় কিনা তা খতিয়ে দেখার আশ্বাস দেন গভর্নর। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সরকার দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব মাসুদুল হক। শিক্ষকদের বাকি সব দাবি চলতি বছর থেকে বাস্তবায়নের প্রক্রিয়া শুরুর ঘোষণা দেন তিনি। এই ঘোষণায় 10 দিন ধরে চলা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। দেখুন মাজহারুল হক মুহাজিরের আরেকটি রিপোর্ট। স্বতন্ত্র মাদ্রাসা আন্দোলনের পক্ষ থেকে স্যারদেরকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। এমন মুহূর্তের জন্য অপেক্ষাটা ছিল দীর্ঘ 40 বছরের। এর মধ্যে অনেক সরকার নানা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি তাদের দাবি। তবে অন্তর্বর্তী সরকারের কাছে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দাবিগুলো ছিল স্পষ্ট। যে দাবি আদায়ে সারা দেশ থেকে ঢাকায় ছুটে আসেন মাদ্রাসা শিক্ষকরা। পুলিশের লাঠিচার্জ আর টিয়ার গ্যাসের ধোঁয়াও তাদের আন্দোলন থামিয়ে রাখতে পারেনি। অবশেষে সিদ্ধান্ত এলো ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের সব দাবির সাথে নীতিগতভাবে একমত সরকার, যা আগামী জুন মাসের মধ্যে পূরণ করা হবে বলে জানানো হয়। তবে এর মধ্যে সব দাবি যদি পূরণ না হয় তাহলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি এই আন্দোলনের প্রধান সমন্বয়কদের। আমরা নীতিগতভাবে একমত যে আসলে বাংলাদেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। যদি জুনের মধ্যে যদি সিদ্ধান্ত চূড়ান্ত না হয়, জুলাই মাসের 1 তারিখ থেকে আমরা 19 তারিখ থেকে যে কর্মসূচি পালন করেছি দেশের সকল শিক্ষক নিয়ে আমরা কর্মসূচি কঠোর কর্মসূচি আমরা পালন করতে বাধ্য হব ইনশাআল্লাহ। এমন সিদ্ধান্তে আবেগতাড়িত হয়ে পড়েন কেউ কেউ। আপনি আজকে চলে যাবেন 40 বছরের বৈষম্য কাটছে, আমরা 10টা দিন অনেক কষ্ট করছি, অনেক পুলিশের মার খেয়েছি, তারপরে রাজপথে বসেছিলাম। আজকের যে ডক্টর ইউনূস সেই স্বপ্ন পূরণ করছে, এই জন্য তাকে অশেষ ধন্যবাদ জানাই। এর আগে বেলা 2টা পর্যন্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি পূরণের আলটিমেটাম দেন আন্দোলনকারী শিক্ষকরা। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দীর্ঘ 10 দিনের আন্দোলন এবার দেখলো আশার আলো। যে আলোর দেখা পেতে এই বাবার বয়সী শিক্ষকদের পুলিশের মার খেতে হয়েছে, অনাহারে দিন কাটাতে হয়েছে। এখনো অনেক শিক্ষক হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। এখন দেখার বিষয় এই অন্তর্বর্তী সরকার তাদের শুধু আশা দিয়ে ক্ষান্ত থাকেন কিনা। রাজধানীর শাহবাগ থেকে মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। দলীয় শৃঙ্খলা মেনে আরও বেশি জনকল্যাণে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। রাজধানীর কাজীপাড়ায় 26 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে তিনি কথা বলেন। চাঁদাবাজ সন্ত্রাসের স্থান বিএনপিতে হবে না হুঁশিয়ারি দিয়ে সাইফুল আলম নীরব আইন শৃঙ্খলা বাহিনীকে এর বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানান। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। খাগড়াছড়িতে কোনো রকম রাসায়নিক দ্রব্য ছাড়া একেবারে প্রাকৃতিকভাবে আখের রস থেকে তৈরি হচ্ছে নির্ভেজাল এবং সুস্বাদু গুড়। ভালো মান ও ভেজালমুক্ত হওয়ায় এর চাহিদা প্রচুর। জেলা সদরের কমলছড়ি গ্রামে চন্দ্রকান্ত উৎপাদনমুখী সমবায় সমিতির মাধ্যমে 9 কানি জমিতে আখ চাষ করেছেন সমিতির সদস্যরা। আর সেই আখ বিক্রি না করে গুড় তৈরি করছেন এবং তা বিক্রি করে লাভবান হচ্ছেন তারা। প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে 300 টাকায়। আখ চাষ ও গুড় তৈরিতে অর্থায়ন করছে সরকারের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।
এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার এক সপ্তাহ পর ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের সাথে ফোনে কথা বলার বিষয়টি নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মোদী। আগামী দিনে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও মজবুত করা নিয়ে কথা বলেছেন দুই রাষ্ট্রপ্রধান। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এশিয়া ও বিশ্ব রাজনীতির হালচাল নিয়ে আলোচনা করেছেন তারা। মোদীও তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, দুই দেশের জনগণের কল্যাণে এবং বিশ্ব শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তায় আগামী দিনে তারা একসাথে কাজ করবেন। গত 20 জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না মোদী। আগামী মাসে ওয়াশিংটনে বৈঠক করতে পারেন এই দুই নেতা। এবারে 5x খেলার খবর। বড়দের টি-20তে হারলেও অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে 10 উইকেটে হারিয়ে জয় দিয়ে মিশন শেষ করল বাংলাদেশ। সুপার 6-এর ম্যাচে ভারতের কাছে হেরে আগে সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের তরুণীদের। সুপার 6-এর নিয়ম রক্ষার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো উড়িয়ে দিয়েছে সুমাইয়া আক্তাররা। মালয়েশিয়ায় প্রথমে ব্যাট করে বৃষ্টির কারণে 13 ওভারে নেমে আসা খেলায় মাত্র 54 রানে গুটিয়ে যায় ক্যারিবীয় নারীরা। জবাবে কোনো উইকেট না হারিয়ে 25 বল হাতে রেখে 55 রান তুলে জয় পায় বাংলাদেশ। জুয়াইরিয়া ফেরদৌস 25 এবং ফাহমিদা ছোঁয়া 14 রানে অপরাজিত থাকেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, চরম ভোগান্তি। যাত্রীদের জিম্মি করে কর্মসূচি দুঃখজনক, রেল উপদেষ্টা। নতুন বরাদ্দ সম্ভব নয়, ডক্টর সালেউদ্দিন। 15 দিনের মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখার আলটিমেটাম 7 কলেজের শিক্ষার্থীদের। 1 মাসের মধ্যে কার্যক্রম শুরুর দাবি মেনে নেয়ার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। জনগণের বিপক্ষে কাজ করলে 5 আগস্টের পরিণতি হবে, নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান। মানুষের আস্থা ও বিশ্বাস নষ্টকারী কর্মীদের প্রশ্রয় দেয় না বিএনপি। দুদক আইনে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা সম্ভব, জানালেন সংস্থাটির মহাপরিচালক। দ্রুত দেয়া হবে দুর্নীতি মামলার চার্জশিট। এবং সরকারিভাবে গাছ কাটার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি লাগবে, হাইকোর্টের রায়। 7 দিনের মধ্যে পরিবেশ মন্ত্রণালয়কে কমিটি গঠনের নির্দেশ। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।